কি হলো, উঠুন। মুখে চাপা ওড়না ছেড়ে দেয় শ্রাবণ। চিন্তিত মুখে মোটরসাইকেলে বসে ইফতেখারের পিছু, কিন্তু একদম ছুঁয়ে দেখেন ইফতেখারকে। মোটরসাইকেলেই শক্ত করে ধরে রেখেছে পড়ে যাওয়ার ভয়। ভর ছাড়া উঠে বসতেও তার সময় লেগেছে। তার কর্মকাণ্ডে খেয়াল রাখে ইফতেখার, তাই চলতে শুরু করার আগে বলল, ধরে বসুন, পড়ে যাবেন। পড়বো না। পড়লে আমার দোষ না। ঠিক আছে। দুই হাতে মোটরসাইকেল পাকড়ে ধরেছে শ্রাবণ, তবুও তাকে ধরে না। রাস্তার অনুকূলে চলতে শুরু করেছে ইফতেখার। গতিও কিছুটা ধীর রেখেছে শ্রাবণের না ধরে বসার জন্য। মোটরসাইকেল এসে যথাযথ নেমেছে কাজীবাড়িতে। শ্রাবণ চুপচাপ নেমে গেছে। মুখাবয়ব হতে দুশ্চিন্তা দূর হচ্ছে না তার। নেমেই বলল, তোতা পাখির জন্য ভয় হচ্ছে। ইফতেখারও নামতে নামতে জিজ্ঞেস করে, তোতা পাখিকে? আপনাদের আতা গাছের বিপু। মোটরসাইকেল লক করে তার দিকে চোখ তুলে থাকায় ইফতেখার। নাম বলার ধরনের কারণেই এমন নীরব তাকানো। দুশ্চিন্তাগ্রস্ত থাকা সত্ত্বেও এই তাকানোই লজ্জা অনুভূত হয় শ্রাবণের। গম্ভীর মুখে শান্ত দৃষ্টি অদ্ভুত রকম সুন্দর। এই অদ্ভুত সৌন্দর্য ক্রমশই লজ্জারূণ পরিস্থিতি সৃষ্টি কারণ। চাবি পকেটে রেখে ইফতেখার জবাব দেয়, তোতা পাখির কিছু হবে না, ওটা ফুপাতো ভাই হয়, আব্বার আগে পিছিয়ে থাকে, নিশ্চিন্ত থাকুন, চলুন। মাথার পড়ে যাওয়া কাপড় পুনরায় তুলে দেয় শ্রাবণ। চলতে থাকে ইফতেখারের পিছু। বুকের ভেতর ধরফর করছে। জীবনে বহু সিদ্ধান্তই একা একা নিয়েছে, তবু এই সিদ্ধান্তটা বড্ড সংকোচের কারণ। হয়তোবা জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলে। মাসখানেক আগেও তো ভাবেনি এই গম্ভীর লোকটাকে পছন্দ করে বসবে। কেন ভালো লাগে তাকে? লোকটা অল্প সময়ের মায়ায় পড়ে গেছে বলে, নাকি জীবনে প্রথম প্রেম হিসেবে তাকে ডেকেছে বলে? এই তো নিজেকে বড্ড বিশেষ বিশেষ মনে হচ্ছে। এমন বিশেষ হওয়ার সুযোগ জীবনে আরও এলেও কখনো সুযোগটুকু দেওয়া হয়ে ওঠেনি কাউকে, কিন্তু এই মানুষটাকে দিয়ে দিল। ভেবে ভেবেই দিল, একদম জোর জবরদস্তি নয়, পছন্দসই দেওয়া হলো। নিজ বাড়ির সদস্য অনুপস্থিত থাকলেও চেয়ারম্যান বাড়ির ছেলে বিয়ে করতে এসেছে জেনে কাজী বাড়ির মেহমানের অভাব হলো না। সাক্ষী কজন লাগবে? কাজী যেন ইচ্ছে মতোই নিতে পারে উপস্থিতিদের মধ্য হতে। এই যে আশেপাশে থাকা পাশের ঘর হতে উকি দেওয়া, দুয়ার হতে উকি দেওয়া, তার উপর মৌলভী আর কাজী সাহেব তো আছেনই। সব আজকের এই বন্ধনের সাক্ষী। যদিও মূল সাক্ষী হওয়ার কথা ছিল বিপুর, বেচারা ধরা পড়ে গেল। ইনি কি খালিদ ভাইকে কোনোভাবে তখন ফেলে আসতে পারতেন না? বিয়ে সম্পন্ন হওয়ার পুরোটা সময় শতরঞ্জিত অনুভূত ঘিরে রেখেছিল শ্রাবণকে। ভয়, পছন্দের পূর্ণতা, কাজীবাড়ির সমাগমের আনন্দ, অসুস্থতা, লজ্জা, সংশয়, দুশ্চিন্তা সবই 10 দিক হতে ঘিরে ধরেছে তাকে। সর্বক্ষণ চুপ থাকলেও দেনমোহর ধার্যের সময় মুখ ফুটিয়ে ফেলল সে। ইফতেখার 2 লাখ বলেছিল, শ্রাবণ মুখ খুলে বলে ফেলল, মাত্র 2 লাখ, বেশি করা যায় না? এই সমাগমে ইফতেখার নিজেই যেন একটু বিব্রত হয়ে গেল। কিঞ্চিত বিস্ময় ধরে রাখা চোখে তাকিয়ে বলল, কত? আপনি চেয়ারম্যানের বড় ছেলে, 5 লাখ দিন। সমস্যা নেই, দেনা থাকবে আপনার যত দিন ইচ্ছে। কোলে দৃষ্টি রেখে এক হাতের আঙুলের সাথে অন্য হাতে খেলতে খেলতে মতামত ব্যক্ত করে শ্রাবণ। আশেপাশের 2-1 হেসে উঠেছে মৃদুস্বরে, কিন্তু তারা দুজনের কেউই হাসেনি। ইফতেখার দ্বিতীয় কোনো কথাও বলেনি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিয়ে এমনিতেই মনের ভেতর নিষ্পিস ভাব অনুভব করছে। তার উপর এত মানুষের সামনে কোনো আপত্তি আলোচনাও যেতে চায় না। হলে হোক 5 লাখই, দেনাই তো আছে। উপার্জনে সক্ষম না হলে ধন সম্পত্তিও আছে, তাই কোনো রকম ভাবনায় যেতে চায় না ইফতেখার। 5 লাখই ধার্য হয়। কাজী বাড়ি ছেড়ে পুনরায় ইফতেখারের পিছু মোটরসাইকেলে চড়েছে শ্রাবণ। এবার ইচ্ছে থাকলেও ধরে বসা হলো না মনের সংশয়। ইফতেখার ধীর গতিতেই বাজার ছেড়ে তাকে নিয়ে বালির চরে এসেছে। এক পাশে দোকানগুলো, অন্য পাশে 2-1 মানুষের উপস্থিতি, যারা হাওয়া খেতেই ছাই রঙা আধারে ঠাঁই নিয়েছে। আর নদীর কাছাকাছি মাঝামাঝিতে অবস্থানরত আছে এই নবদম্পতি। শ্রাবণ মোটরসাইকেল থেকে নেমে মোটরসাইকেলের পাশেই দাঁড়িয়ে আছে। বাতাসটা ভালো লাগছে, কিন্তু শরীর ও মনের অবস্থা ক্রমশই শোচনীয় হচ্ছে। ইফতেখারও একটু চিন্তিত, মনে মনে ভাবছে কিছু, হয়তো নিজেকে উপস্থাপন করার ব্যাপারে। সে নেমে একটু এগিয়ে গেছে নদীর দিকে। ফোন হাতে নিয়ে সাইলেন্ট অবস্থা সরালো। কল লিস্ট দেখলো। খালিদ ভাইয়ের নম্বর হতে 2টা কল এসেছে কয়েক মিনিট আগে, আর বিপুর নম্বর হতে অনেকগুলো কল এসেছিল ফোন সাইলেন্ট অবস্থায়, যখন সে বাবার সামনে আলোচনায় বসেছিল তখন। এছাড়া আর কোনো নতুন তথ্য নেই। ফোন পকেটে রেখে সে আরো কিছুক্ষণ পায়চারি করে ওদিকে। শ্রাবণ একটু দূর হতে তাকেই দেখে, তাকে বুঝতে চেষ্টা করে। নিজ মনে দুশ্চিন্তা আর অস্থিরতা তো আছেই। ইফতেখার এগিয়ে আসে আবার তার কাছে, জিজ্ঞেস করে, কি ভাবছেন? শ্রাবণ প্রশান্ত হাওয়ায় নিঃশ্বাস ভাসিয়ে শান্ত গলায় উত্তর দেয়, ভাবছেন তো আপনি? বুঝতে পারছি, তবে
আপনি একটু বেশি তাড়ায় ফেলে দিলেন আমাকে। বাড়িতে অতিরিক্ত ঘর নেই, ঘরের কাজ বহু বাকি। আপনি কোথায় থাকেন তবে? 2 ভাইয়ের এক ঘর, আপনি গেলে ভাইকে বাইরে ফেলে দিতে হবে। ঠোঁটের কোণে মৃদু হাসির ঠাঁই দিতে চায় যেন শ্রাবণ শান্ত স্বরে প্রত্যুত্তর করে। বিয়ের প্রস্তাব তো আমি দিইনি, আপনিই দিলেন। ওই যে ছুটে যেতে চাইছিলেন। চাইলে যেতেই পারতাম, এখনো। আজ চাননি বলে কাল কিংবা পরশু যে চাইবেন না তা তো বলা যায় না। আপনি ভয় পান, আমি জানতাম না। নিজের জিনিস হারানোর ভয় সবারই থাকে। এত অল্পতেই নিজের জিনিস চিনে ওঠা যায়? এক পলকেও যায়। কেমন সন্দেহ লাগছে আপনাকে। আপনার উদ্দেশ্য কি সত্যি করে বলুন তো? কিসের উদ্দেশ্য? এই যে স্বল্পতায় এক শিকড়হীনকে বেঁধে রাখার উদ্দেশ্য। এবার ঠোঁট কার্নিশে স্পষ্ট মৃদু হাসি ভেসে ওঠে ইফতেখারের। পরিবারের বাইরে মোটরসাইকেল আমার অতি প্রিয় এখন পর্যন্ত, যার আয়নায় আপনি নিজের ছবি এঁকে দিয়েছেন। তাই দিনরাত এক করে আপনাকে দেখতে হচ্ছে। মানুষ সেভাবেই বুঝি প্রেমে পড়ে যায়। আমি জানতাম না, কিন্তু মনে হলো তাই। ছবি এঁকে দিয়েছি? কখন, কোথায়? আরো কাছে এগিয়ে আসে ইফতেখার। শ্রাবণের পিছু কাছাকাছি দাঁড়িয়ে মোটরসাইকেলের আয়নায় দুজনকেই ভাসিয়ে তোলে। ওই তো। লজ্জায় আয়নায় তাকিয়েও দৃষ্টি নামিয়ে ফেলে শ্রাবণ, বিড়বিড়িয়ে বলে, সে তো এখনকার দৃশ্য। সেদিনের দৃশ্য বাজারে ছিল, ভুলে গেলেন? একই অবস্থায় থেকে শ্রাবণ বিড়বিড় করে। কানে ফুলটা ঠিকমতো গুজে দিতে একটু আয়নাই তো দেখছিলাম। এটাই তো চরম অপরাধ করে বসেছেন। নিজের না করা পর্যন্ত কেমন হারিয়ে যাওয়ার সংশয়ে ডুবেছিলাম। এভাবে না পালালেও তো হতো। হতো না। কেন? সমযোগ্যতাহীন আত্মীয় করার লোক আমার আব্বা না। এখন জায়গা দেবে? কি জানি, তাই তো বিয়ে করলাম। দেখি কি হয়। এখানে থাকবেন আরো কিছুক্ষণ, না যাবেন? আমার ইচ্ছে করছে না যেতে। ইফতেখার কাজ ছেড়ে পুনরায় সামনে এগোয় আর একটু সময় অতিবাহিত হওয়ার জন্য। মৃদু বাতাসে মনের সংশয় যেন হালকা হচ্ছে অনুভব হয়। শ্রাবণেরও হয়তোবা, তাই চাইছি আরো কিছুক্ষণ থাকতে। একটু নীরব থেকে সে জিজ্ঞেস করে, মজিদা কাকি তো আপনার নিকট কোনো আত্মীয় নয়, তাই না? তবে আপনি ওনার পরিচয় উল্লেখ করবেন না। পরিচয়হীন আছেন, একদম হীনই থাকেন। কেন? আবারও কেন? আমি তো আপনার পরিচয় নিয়ে পড়ে নেই। আমার আব্বার মান যেন না যায় ছোটখাটো পরিচয়ে, তাই আপনি দূরের মানুষ, পরিচয় দূরেরই থাকুক। আচ্ছা বাদ দেন, বাড়ি চলুন আগে, দেখি কি হয়। রাত বাড়ছে, আমার ক্ষুধা লেগেছে। দোকান থেকে কিছু নিয়ে আসবো আপনার জন্য? পানি দরকার এখন। নদী পাশেই। বলেই দোকানের দিকে এগিয়ে যায় ইফতেখার। শ্রাবণ তার কথায় মৃদু হাসতে গিয়েও হাসতে পারে না। বড্ড দুশ্চিন্তা হচ্ছে। বিয়েটা কি হওয়ার ছিল? সিদ্ধান্ত ভুল নিল না তো? ও বাড়িতে কি হবে? এত অস্বস্তি লাগছে কেন? মোটরসাইকেলে ভর করে দাঁড়ায় শ্রাবণ। শরীর ও মনের অস্থিরতা সমতলে বেড়ে যাচ্ছে। ইফতেখার পানি নিয়ে আসতেই বলে, একটু হেলান দিয়ে কোথাও বসতে পারলে ভালো হতো। আমার খারাপ লাগছে দাঁড়িয়ে থাকতে। এখানে বসবেন কোথায়? বালিতে? হেলান দেওয়ারও তো জায়গা নেই। জবাব দেয় না শ্রাবণ। দুহাতের ভরই মোটরসাইকেলে ফেলে। চোখে মুখে ক্লান্তি দেখতে পাচ্ছে ইফতেখার, তাই বলল, চলুন বাসাতেই ফিরি। ক্যাপ খুলে দিতেই পানির বোতলটা হাতে নেয় শ্রাবণ। এক ঢোক পানি গিলেই বোতল ফিরিয়ে দেয়। ছোট কেকের প্যাকেটটা এগিয়ে দিলে নিল না শ্রাবণ। আমি কিছু খাবো না, চলুন। অযথা আনলাম। এক প্যাকেট ছিঁড়ে একটা কেক সে খেয়ে নেয় গপাগপ। শ্রাবণ ক্লান্ত চোখেও তাকিয়ে দেখে তার গলৎকরণের ব্যস্ততা। খাওয়ার বেগ দেখে মনে হচ্ছে পালিয়ে বিয়ে করেও কোনো দুশ্চিন্তা নেই তার মুখে। কি মানুষ, ভেবেছে দুটোই খেয়ে নিবে, তবে তা করেনি। একটা শ্রাবণের কাঁধের ব্যাগটা টেনে রেখে দেয়। পকেট থেকে তার এবং শ্রাবণের জন্মসনদও ব্যাগে রাখে। মোটরসাইকেলে চড়ে বসে পরক্ষণে। মোটরসাইকেল উঠে বসতেও দুর্বলতা অনুভব করছে শ্রাবণ। তখনকার অর্ধেক শক্তিও যেন নেই দেহে। এবার ইফতেখারের কাঁধে ভর করে উঠে বসে। মোটরসাইকেল চলতে শুরু করলেও কাঁধ থেকে হাত সরায়নি। আর তখন সংশয় স্পর্শই করছিল না তাকে। কিন্তু ইফতেখার বালির মাঠ ছাড়ার আগেই পুনরায় থেমে যায়। তার কাঠটা পুরো গরম হয়ে গেছে এইটুকু আসতেই। শার্টের উপরে তাপমাত্রার সাথে সাথেই বুঝে উঠতে পারেনি তখন। এখন উপলব্ধি করতেই থেমে শ্রাবণের হাতের উপর হাত রেখে মুখাবয়বে বিস্ময়ের ঠাঁই দেয়। পিছু ফিরে কপাল ছুঁয়ে বলে, আপনার তো খুব জ্বর, বলেননি কেন এতক্ষণ? ডাক্তার দেখাবেন? মাথাটা ভারী লাগছে, তাই সে মাথার ভারও হেলিয়ে দেয় ইফতেখারের পিঠে। আমার জ্বর আজ 2 দিন ধরেই। আপনি বাসায় চলুন আগে। ইফতেখার বাড়ির উদ্দেশ্যে পথ কাটে।
শ্রাবণ এক হাতে তাকে জড়িয়ে ধরে পিঠে মাথা পেতে রেখেছে। ইনিই বিপুকে দিয়ে প্রস্তাব পাঠানোর লোক। ইনিই সেদিনের বৃষ্টিতে দূর হতে বৃষ্টিবিলাসীকে ভিজতে দেখে মাথা হতে ছাতা ফেলে দেওয়ার লোক। শ্রাবণ আড়ালে তাকে দেখতে পেয়েছিল, তাই বিপুকে ফেরত পাঠিয়েছে। বিপু সেই পাঠানো সামগ্রী ফেরত এনে টাকার কথা প্রকাশ করলে কোনো রকম না বলেই ইফতেখার পকেট থেকে টাকা বের করে চাপিয়ে দেয় বিপুর হাতে। ভাইয়ের হঠাৎ বদলে যাওয়া নবরূপ দেখে আনন্দ চিত্তে নিজের মাথার ছাতাও ফেলে দেয় বিপু। সে তো ভাবতেই পারেনি ভাইও কারো প্রেমে পড়ে যাবে এভাবে। দুয়ের মধ্যস্থ বাহক হওয়াটা যেন দায়িত্বস্বরূপ নিয়ে নিয়েছে কাঁধে। তার বিশ্বাস ছিল কান্তার তার ব্যাপারটা পরিবারে একমাত্র ভাই পাকাপাকি করতে পারবে। তাই ভাইয়ের চিঠির ডাকবাহক হওয়াটাও চরম সৌভাগ্যের মনে করে ছুটে যেত কিঞ্চিত আহ্বান পড়তেই। ভাই ভাবির পুরো যোগাযোগটাই যেন তার মাধ্যমে পৌঁছায়। আর বারবারই বেকুব খালিদ ভাইয়ের কড়া নজরে শুধু সেই ফাঁসে। চলন্ত মোটরসাইকেলে ঠান্ডা বাতাসটা ভালোই লাগছিল উত্তপ্ত দেহে, যেন বাতাসের বেগে উত্তপ্তটা অনেকটা ছুটে গেছে এতক্ষণে। যদিও তা নয়, মোটরসাইকেল চেয়ারম্যান বাড়ির গেটে প্রবেশ করতেই মাথা তুলে নেয় শ্রাবণ। ইফতেখারের ঘরের সামনে এসেই থামে। শ্রাবণ নেমে যায়। ঘরের ভেতরের সদস্যদের চোখ পড়ে এদিকে। মেয়েটাকে পিছু বসিয়ে বাড়ি নিয়ে এসেছে ইফতেখার। এতক্ষণ যাবৎ বিপুর উপরই ধাওয়া যাচ্ছিল। ভাইয়ের বিয়েটা যেন সম্পূর্ণ হয়ে ওঠে, সেজন্য চুপ ছিল। মায়ের থাপ্পড়, বাবার বকাঝকা সব সহ্য করছিল নিশ্চুপে, মাথা নত করে দাঁড়িয়ে থেকে। প্রকাশ করলেই বিয়ে ভাঙার ভয়। খালিদ ভাই তাকে বাড়ি আসার জন্য ফোন করার সময় মনটা বলছিল ভাই যেন ফোন রিসিভ না করে। যদি বেশি সাহস দেখাতে গিয়ে বলেই দেয় সে বিয়ে করতে যাচ্ছে, তবে না তখনই আবার খালিদ ভাই ছুটে যায় ভাইকেও আটকে দিতে। এখন দুজনকে একত্রে ফিরতে দেখে কিছুটা শান্তি লাগছে, বাকিটা অশান্তির স্রোতে ভাসছে। কি যেন হয়, কি যেন হয়। দৃষ্টি নত রেখে ইফতেখারের পিছু পিছু ঘরে এসে দাঁড়ায় শ্রাবণ। ইফতেখার সকলের মুখে তাকিয়েই ভাবভঙ্গি দেখে। এতটা সময় পর সে এই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছে, তা সকলের চোখে বিস্ময়ের কারণ। খালিদ মামার উদ্দেশ্যে বলে, মামা এটাই সেই মেয়ে। আফজল হোসেন তাকিয়ে দেখে শ্রাবণের দিকে, বলেন না কিছুই। পারভিনের আনচান মন জিজ্ঞেস করে, কে সে? ইফতেখার স্বাভাবিক গলায় উত্তর দেয়, শ্রাবণ, আমরা বিয়ে করে ফেলছি মা। কে? পরি দরজার কাছে থেকে জিভ অর্ধেক বের করে দিয়ে মাথায় হাত তুলেছে। এইটা কি শুনল সে? ঘরে এতক্ষণ কি চলছিল, আর এখন কিসের উদয়ন ঘটল? কাহিনীর মূল চরিত্র তো ছোট ভাইজান না, খলনায়কের মতো ঝাঁপিয়ে পড়ল যেন তার বড় ভাইজান। ওদিকে পারভিনের বিলাপ শুরু। আল্লাহ, আর কি দেখা বাকি আমার? আর কি দেখা বাকি? সব একেবারে দেখায় দাও। ছোট পোলানিয়া কয়দিন যাবত তামাশা, আর বড় পোলানিয়া নতুন জ্বালা। কি অপরাধ করছিলাম যে বাপ মা ভুইলা বিয়া কইরা সারছস? ক আমারে ক, প্রায়শ্চিত্ত কইরা যায় কিছু মরার আগে। কিছুই বলে না ইফতেখার। খালিদ তো স্তবিভূতি হয়ে আছে। এমন দেখায় যে ইফতেখার দেখবে তা তো কল্পনাও করেনি তখন বিপুকে নিয়ে আসার সময়। যাকে গুরু মনে করে নিয়ে গেল সেই ঘটনার কেন্দ্রীয় আসামি হয়ে গেল। আফজল হোসেন গম্ভীর মুখে বলেন, বাপের ইজ্জত নিয়ে ভালোই টানাটানি লাগছস দুই ভাই। সন্ধ্যায় খবর আসে ছোটজন পালাইছে, রাতে খবর হয় বড়জন সেই মাইয়া বউ করে নিয়ে আসছে। সকালে এলাকা জুইরা মুখে মুখে খবর হইব চেয়ারম্যানের। বাহ, খুব ভালা। আপনি রাজি হইবেন না, তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে আব্বা। তা এখন সামনে দাঁড়াইছস কোন মুখে? ধমক দেন আফজল হোসেন। নিশ্চুপ দৃষ্টি নত করে রাখে ইফতেখার। পারভিন উত্তেজিত হয়ে ওঠে, বের হ ঘর থেকে, যা বের হ। কোনো পোলা গোলা লাগবো না আমার। যার যার রাস্তা সে দেইখানে যা। পারভিনের ধাক্কায় হালকা নড়ে ওঠে ইফতেখার। বিপরীত কোনো প্রতিক্রিয়া রাখে না। উচ্চস্বরে শ্রাবণকে ধমক দেয় পারভিন, এই বেহায়া মাইয়া, দাঁড়াই রইছো কোন সাহসে? বের হও। আসলেই দাঁড়িয়ে থাকতে পারছে না শ্রাবণ। একটু বসতে বললেও বড় উপকার হতো তার। এমন পরিস্থিতিতে বসার সুযোগও পাচ্ছে না। তার পাশে কোনো বসার জায়গা থাকলেও বোধহয় অনুমতি ছাড়াই বসা যেত। ক্রমশই ক্রোধের মাত্রায় চোয়াল শক্ত হয়ে উঠছে আফজল হোসেনের। শ্রাবণের দিকে তাকিয়ে আছে ক্রোধপরায়ণ দৃষ্টি। লালাব বর্ণের রূপপতি, মুখমণ্ডল এখনো লালচে হয়ে আছে শ্রাবণের। এই রূপেই বুঝি মজে গেছে তার ছেলে। তিনি শ্রাবণকে জিজ্ঞেস করেন, বাড়ি কই তোমার? বাপের নাম কি? কোন রকম জবাব দেয় না শ্রাবণ, তাকায় না পর্যন্ত কারো দিকে। প্রশ্নের উত্তর না পেয়ে গলার স্বর ক্রুব্ধ হয় আফজল হোসেনের। কথা কো না কে? সাত্তার তোমার কি হয়? নিরুত্তর শ্রাবণ ক্লান্ত শ্রান্ত চোখ দুটো বন্ধ করে নিয়েছে এবার। দেহের অস্থিরতা লুটিয়ে দিয়েছে মেঝেতে। সবার আগে চিৎকার করে উঠে পড়ি। বাকিদের কেউ কেউ বিস্মিত। ইফতেখার সাথে সাথেই বসে পড়েছে। মাথার শব্দটা তার বুকে হেনেছে বড়সড় আঘাত। একটুও যদি আন্দাজ করতে পারত শ্রাবণ হেলে দুলে যাচ্ছে, তবেই ধরে ফেলতে পারত।
হেলে দুলে যাওয়া দেখে বিপু বলে উঠেছিল, ভাই। সে চোখ তুলে বিপুর মুখে তাকিয়ে এদিকে ফিরতে ফিরতে ততক্ষণে পড়েই গেছে শ্রাবণ। পাশে থেকেও ধরতে পারল না ইফতেখার। এখন মাথা হাতের তালুতে রেখে ঝাঁকিয়ে রাখছে তাকে। কোনো সাড়া পাওয়া যাচ্ছে না শ্রাবণের। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, জ্ঞান হারিয়েছে বুঝি। পরে ছুটে এসেছে পানির জগ নিয়ে। হালকা পানি ছিটালেও চোখ খুলে না শ্রাবণ। ওদিকে পারভিনের বুক কেমন ধড়ফড় করতে থাকে। কি হলো হঠাৎ? এগিয়ে এসে সে অবস্থা বুঝতে স্পর্শ করতেই চোখ বড় করে ফেলে। এর তো ইচ্ছা মতো জ্বর, শরীর পুড়ে যায়। বিপু এগিয়ে বলে, ডাক্তার ডাকবো? ডাক জলদি, মরার আপদ, সব আসে আমার ঘরে। বিপু বেরিয়ে যায় দৌড়ে। ইফতেখার শ্রাবণকে তুলে নিয়ে যায় অর্পার বিছানায়। পরি পানির বালতি নিয়ে দৌড়ায়। অর্পা চিন্তিত মুখেই দাঁড়িয়ে থাকে পাশে। নড়ে না কেন? মরে টরে গেল নাকি? চুল খুলে দিয়ে মাথা নিচে পলিথিন দেয় পরি। আল্লাহকে ডাকতে ডাকতে পানি ঢালতে থাকে অনবরত। পারভিন পায়ের তালু ঘষেছে কতক্ষণ, জ্ঞান ফিরছে না, তাই অস্থির হয়ে উঠেছে। যদি এখনই মরে যায় তার ঘরে, কি করবে? ইফতেখার থার্মোমিটার খুঁজতে ব্যস্ত। ওদিকে মুহূর্তে আফজাল হোসেনের ঘর ফাঁকা হয়ে গেছে। স্থির দাঁড়িয়ে আছে কেবল মামা ভাগ্নে। মামা সম্মান চিন্তায় ভাগ্নে মামাকে বুঝাচ্ছে। সকলের ছোটাছুটির কাজ থাকলেও এই দুজনের কিছু করার মতো নেই। খালিদ তো পুরোই বোকা হয়ে রইল ঘটনায়। ইফতেখারকে নিয়ে সে এমন কিছু বিন্দুমাত্র কল্পনাও করেনি। মামার আস্থার কতটা ক্ষুণ্ণ হলো তা ভেবেই নিরাশ হয়ে উঠছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, মামা আমি বাড়ি যাই তবে। কিছুই বলেন না আফজাল হোসেন। চুপচাপ বেরিয়ে যায় খালিদ। বিপু কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেলে বসিয়ে ডিসপেন্সারি হতে কম্পাউন্ডারকে নিয়ে এসেছে। জ্বর মেপে তিনি স্যালাইন দিয়ে গেছেন। আবার বিপুকে সাথে নিয়ে গেছেন কিছু ওষুধ দেওয়ার জন্য। প্রায় আধ ঘন্টা যাবৎ টানা পানি ঢেলে গেল পরি। অর্পার কাঁথা বালিশ সব চেপে দিয়েছে তার উপর। অর্পা নীরব দর্শক হয়ে দেখছে। ভাবি তার দেখতে ভীষণ সুন্দরী, কিন্তু এই যে বাবা মায়ের বিরুদ্ধে ভাইটাকে নিয়ে পালিয়ে গেল, এটাই ভারী অপছন্দের হলো। তার উপর তার বিছানা দখলদারি হওয়ায় আরো অপছন্দের হলো। 104 ডিগ্রি জ্বর ছুঁয়ে বসেছে শ্রাবণকে। অসুস্থতার প্রতি যেন পারভিনের মায়া হয়। পরি পানি ঢালতে থাকলে কিছুক্ষণ পাশে বসেছিল সে। তাকিয়েছিল শ্রাবণের মুখে। মেয়ে তো ভারী সুন্দরী। ছেলের নজর কেড়ে নিয়েছে বুঝি এই রূপের ঝলকে। পালিয়ে এত বড় অপরাধ করলো কেন? সুন্দরী মেয়ে ওই ভ্যানওয়ালা বাড়ির আত্মীয় হলো কেন? বড় ঘরে এদের জন্ম হতে পারে না? পরক্ষণে চোখ তুলে শক্ত দৃষ্টিতে তাকায় ইফতেখারের দিকে। হতছাড়া মেয়ে নিয়ে ভাগলো কেন? ইফতেখার নিশ্চুপ দাঁড়িয়েছিল চিন্তিত বেশে। মাকে কটাক্ষ দৃষ্টিতে তাকাতে দেখে সে প্রস্থান করেছে সঙ্গে সঙ্গে। নিজের ঘরে গিয়ে অযথাই একটু পায়চারি করলো। পরক্ষণে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এগিয়ে গেল। পরি ব্যস্ত, তাই পরীকে ডাকে না। মা রেগে আছেন, তাই মাকেও ডাকে না। পেটে প্রচুর ক্ষুধা। হাড়ির ঢাকনা খুলে খুলে নিজের প্লেটে খাবার নিয়ে খেতে বসে যায়। বিপু ওষুধ নিয়ে ফিরে এসে তাকে রান্নাঘরে খেতে দেখলে মাথা চুলকাতে চুলকাতে আবার চলে আসে। ভাই বিয়ে করে বড় ফ্রি মুডে আছে। তার মাথায় এত টেনশন ভর করে আছে কেন? নিজে কবে এমন শান্তিযোগে ভাত খেতে বসবে? গত কয়েকদিন ধরে ঘুমাতে এসে শ্রাবণের ব্যাপারে কথা বলতে থাকতো। 2 দিন যাবৎ বিয়ের পরিকল্পনা করছিল। আর আজ জ্বরে আক্রান্ত বউয়ের ভার মায়ের আর পরির উপর ছেড়ে দিয়ে সে মশারি টানিয়ে নিজের ঘরে ঘুমাতে ব্যস্ত ভাই তার। পেট শান্তি তো দুনিয়া শান্তি অবস্থা। বিপু ঘরে এসে তার অবস্থা দেখে কোমরে হাত তুলে দাঁড়ায় একটা মুহূর্ত। কিন্তু কে দেখে তাকে? পরক্ষণে নিজের ঘুমের ব্যবস্থাও করতে থাকে। অর্পার চোখেও ভিড়েছে প্রচুর ঘুম, অথচ বিছানার মাঝখানে পড়ে আছে শ্রাবণ। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে বলে, আমি ঘুমাবো কোথায়? পারভিন চোখ তুলে তাকায়। মেয়ের বিরক্তি বুঝতে পারে। ঘড়ির দিকে তাকিয়ে উঠে যায়। পরি থাম এইবার, আর দিতে হইব না পানি। রাতের বেলা এত পানি দিলে ঠান্ডা আরো বাড়বো। আম্মা, শরীর আগের চেয়ে অনেকটা ঠান্ডা হয়েছে না? পানি ফালাই দিয়া খাবার দেওয়ার ব্যবস্থা কর। গামছা নিয়ে মাথা মুছে দিতে থাকে পারভিন নিজেই। বালতি নিয়ে বেরিয়ে যায় পরি। ঘরে ছিটিয়ে পড়া পানিটুকু মুছে দিয়ে পারভিনের সাহায্যে শ্রাবণকে একপাশে টেনে ঠিক করে শুয়ে দেয়। অন্য পাশটা অর্পার জন্য ফাঁকা হয়েছে এবার। মেয়েকে ভাত খেতে ডেকে চলে যায় পারভিন। আফজাল আহমেদ গম্ভীর মুখেই খেতে বসেছে। অর্পার ঘরে সবসময় মেঝেতে বিছানা পেতে ঘুমায় পড়ি। আজ রাত গভীর হয়ে এলেও পরি ঘুমাতে পারে না। ডাক্তারটা বলে গেছে স্যালাইন শেষ হয়ে গেলে ক্যানোলা খুলে ফেলতে। তাই একটু পরপরই মাথা তুলে দেখে শেষ হলো কিনা। কিছুক্ষণ আগে পারভিন এসেও দেখে গেছে। এখন শেষ হতেই ঝটপট উঠে যায় পরি। সে তো পারবে না, কিন্তু ডাকবে কাকে? কাকা ঘরে থাকায় ওই ঘরে কড়া নাড়তেও দ্বিধা। অর্পাকেই ডাকে তাই ফিসফিস করে, আপা, এই আপা। ঘুম জড়ানো গলায় সাড়া দেয় অর্পা। আরে এই আপা, উঠেন। ভাবির স্যালাইন তো শেষ, ওইটা বন্ধ করেন। অর্পার আগে শ্রাবণীর চোখ খুলে যায় পরির ফিসফিসে। হাত বাড়িয়ে নিজেই বন্ধ করে ক্যানোলা খুলে নেয় হাত থেকে। কাঁথা সরিয়ে উঠে বসে শ্রাবণ। এলো চুল খোপা করে নেয়।
ভাবি আপনার জ্ঞান ফিরছে? এখন শরীরটা ভাল লাগতাছে? পরীর জিজ্ঞাসার জবাবে স্মিত হেসে পলক ফেলে শ্রাবণ। নাম কি তোমার? আমি পড়ি। পরীরও কেমন অদ্ভুত ভালো লাগলো এত রাতে কারোর সাথে পরিচিত হতে পেরে। বিছানা ছেড়ে নামে শ্রাবণ। আরে আরে, যান কই? বাথরুমটা দেখাও। পরী এগিয়ে ধরতে চায় তাকে। শ্রাবণ বাধা দিয়ে বলে, আমি হাঁটতে পারবো, তোমার কষ্ট করতে হবে না। ভোর হতে না হতেই পাড়া জোরে কানাঘুষে উঠেছে। চেয়ারম্যানের বড় ছেলে বিয়ে করেছে, কিন্তু বড়লোকের বাড়িতে চাইলেই হুড় করে ছুটে আসতে পারে না জনসাধারণ। বউ দেখার ইচ্ছেটা ওই দূর হতেই পুষে রাখে মনে। নিকটাত্মীয় এসেছে 2-1 এসেছে খালিদের বউ, এসেছে খালিদের বড় ভাইয়ের বউ, আর আশেপাশে 2-1 পালিয়ে বেড়ানোটা কানাঘুষার হলেও ইফতেখার সুন্দরী বউ এনেছে। এই ব্যাপারটা ভারী প্রশংসাযোগে প্রকাশ করেছে তারা। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজেকে আয়নায় দেখে শ্রাবণ। মুখ কেমন লালচে হয়ে আছে, চোখের ধার কিছুটা কালচে লাগছে। জ্বরের প্রকোপ কেমন অসুস্থ একটা ভাব এনে দিয়েছে চেহারায়। নিজেরই ভালো লাগছে না, অথচ সকাল সকাল পরি মেয়েটা মন্তব্য করে, ভাবি আপনি কি যে সুন্দরী, আম্মাই তো ফেলফালাইয়া খালি আপনারই দেখতেছিল রাতে। অথচ এই ফ্যাল করে দেখার মতো রূপ সে খুঁজে পাচ্ছে না লালাপ চেহারায়। নিজেই নিজেকে পরীক্ষা করে নেয় থার্মোমিটারে। 104 ডিগ্রি জ্বর 102-এ নেমে এসেছে। এ সময় ইফতেখার এসেছে এই ঘরে। ঘুম থেকে উঠে এসেছে মাত্র। কাছে এসে থার্মোমিটারে চোখ রাখে, কপাল ছুঁয়েও দেখে। ভালো লাগছে এখন? আপনাকে তো ভালোই লাগছে। এতটা সময় ঘুমিয়ে এখন এসেছেন খবর নিতে? আপনি বেহুশ হয়ে গেছেন সেই চিন্তায় ঘুমিয়ে পড়েছিলাম। নিঃশ্বাস কাঁপিয়ে শব্দহীন হেসে উঠে শ্রাবণ। মানুষ চিন্তায় পড়লে ঘুম হারায়, আর আপনি ঘুমিয়ে পড়েন? পরীকে তো পাশেই রেখেছিলাম আপনার খেয়াল রাখতে। হ্যাঁ, আর বলতে হবে না কে কি করেছে, আমি জানি সবই। আপনি তো ইফতেখারকে থামিয়ে ফিসফিস করে শ্রাবণ। আমি জ্ঞান হারাইনি, তবে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু ঠিক হারিয়ে ফেলেছিলাম। তার উপর আপনাকে এমন পরিস্থিতি থেকে উদ্ধার করতেই পড়ে গেছি। ইফতেখারের চোখে ও মুখে যেন বিস্ময়ের হাসি ফুটতে চায় তার কথায়। আপনি মাথায় ব্যথা পাননি? পেয়েছি, কিন্তু মাথার ব্যথার চেয়েও বেশি কষ্টকর ছিল দাঁড়িয়ে থাকা। যাই হোক, আপনি কিন্তু আমায় সালামি দেননি। নতুন বউদের ঘরে এলেই সালামি পাওয়ার কথা, বাকিদের তো বাদ। আপনার থেকে কিন্তু ন্যূনতম আশাটা করেছিলাম। ইফতেখার চোখ ডানে বামে নাড়ায় ভাবুক ভঙ্গিতে। আসলেই বোধহয় সালামি দেওয়া জরুরি ছিল, তাই পকেটেও হাত রেখে দেখে টাকা আছে কিনা। 300-400 মতো খুচরা ছিল। শ্রাবণের মুঠে চেপে দিয়ে দেয় পুরোটা। নাস্তা করে ওষুধ খান, জ্বর বাড়তে দিয়েন না। মুখে চাপা হাসি ধরে রাখে শ্রাবণ। শেষ কথা শুনতে পেয়ে দরজার পাশ থেকে মুখ চেপে ধরে হেসে ওঠে পরি। আই হাই, ভাইজান দেখি ভাবিরে আপনি আপনি কইয়া ডাকে। সে প্রেক্ষিতে কিছু বলে না ইফতেখার। বেরিয়ে যেতে যেতে বলে, নাস্তা করতে দে পরি, তোর ভাবের দিকে খেয়াল রাখিস। হইছে, আর কইতে হইব না। এই ঘরে কেউ অসুস্থ হইলে এই পরীর চেয়ে ভালা খেয়াল কেউ রাখে না। পরি দায়িত্বে থাকতে আপনার বউ কেউ নিত না। 2 দিক থেকে নিশ্চিন্তে থাকেন। শ্রাবণ ব্যাগে টাকা রাখতে রাখতে স্মিত হাসে তার কথায়। পরক্ষণে বলে, তুমি তো ভারী দুষ্টু। দুষ্টুমিটাও আমি বেশি করি, তাই সবার থেকে গালমন্দটাও আমি বেশি বেশি করে খাই। তার কাঁধে হাত রেখে বাইরে যেতে যেতে শ্রাবণ বলে, আমার তো দুষ্টুই বেশি পছন্দের। তবে আপনি গম্ভীর ভাইজানরে পছন্দ কইরা সারলেন কেমনে? কারণ তোমার গম্ভীর ভাইজানের ভালোবাসাটা একটু অন্যরকম সুন্দর। পারভিনের সামনে নাস্তা করতে বসেছে শ্রাবণ। থমথমে মুখের দিকে একবারে বেশি তাকায়নি সে। শুরুতেই এসে তাকিয়ে সালাম দিয়েছিল। গোমরা মুখে বেড়বেড়িয়ে প্রত্যুত্তর করেছে পারভিন। অথচ ইনি যে বড্ড ভালো মনের মানুষ তা বেশ ভালো অনুধাবন করে নিয়েছে শ্রাবণ। গতরাতে তার পাশে বসে থেকে কত খেয়াল রাখলো। মাঝরাতে একবার, ভোররাতে একবার কপাল ছুঁয়ে জ্বর মেপে গেছে। মায়ের মমতাই মায়ের মধ্যে আছে বলেই তো ছুঁয়েছেন তাকে। পরিও অবগত করল। ফেলফেল চোখে নাকি তাকিয়েছিল তার দিকে। আহা, বড় পুত্রবধূর মায়া শাশুড়ির চোখে না লাগালেও চলে। রাগটা ওই যা ছেলের কর্মকাণ্ডের উপরই। শ্রাবণের খাওয়া শেষ পর্যায়ে এলেই মুখে কথা ফুটেছে পারভিনের। বাড়ি কই তোমার? আমার বাড়ি নেই। তইলে কি হাওয়ায় ভাসতে ভাসতে বড় হইছো? একটু থমকে উঠে পারভিনের গলা। পরি তাই দরজার পাশে থেকে মুখ ভেঙায় পারভিনের প্রতি। শ্রাবণ ঠোঁটের ধারে হাসি এলিয়ে চোখ তুলে তাকায়। আমি নানির কাছে বড় হয়েছিলাম শহরে। এরপর নানি মারা যাওয়ার পর
মামাবাড়ি ছেড়ে নিজের দেখাশোনা নিজেই করতে শিখেছি। বাপ মা কেউই নাই? মাথা নত করে হালকা দোলায় সে। ওই বাড়িতে আইসো কে? তারা কি লাগে? লাগে না তেমন কিছুই, গ্রামে এসেছি কোনো চাকরির সন্ধানে। মজিদা খালা আমার কাছে ভাড়া থাকতে চেয়েছিলাম, খালাম্মা বলে ডাকতাম। ওনার কি ঘর আছে? তোমারে ভাড়া দিত? যে ঘরে তিনি থাকেন সেই ঘরেই আমি থেকেছি। শহর সাইরা গ্রামে আইসো, এই গ্রামে কি আর তেমন চাকরি পাইবা? দেখতে তো শিক্ষিতই মনে হয়, কাজটা তো করলা মূর্খের মতো। তোমার তো কিছু গেল না, সম্মান নিয়ে কানাকানি চলতেছে চেয়ারম্যান বাড়ির। প্রত্যুত্তর করে না শ্রাবণ। পরীর যেন খুব মনে লাগছে পছন্দের ভাবিটাকে এভাবে বলায়, তাই প্রত্যুত্তর করে বসে সে। হইছে আম্মা, থামেন, ভাবিরে খালি একটা দোষী কইরেন না। ভাইজান না আনলে কি উনি আইতো? তুই চুপ থাক। চুপই তো থাকমু, আপনাকে ভালা কইলেই খালি ভালা। বিড়বিড়িয়ে শ্রাবণের প্লেট নিতে আসে। আপনার ধুইতে হইব না ভাবি, আমার কাছে দেন, আপনি হাত ধুইয়া উঠেন। যেদিন হতে প্লেট ধুতে শিখেছি, কোনো অনুষ্ঠান ব্যতীত নিজের প্লেট কখনোই অন্যকে ধুতে দেয়নি, এখনো দিব না। পড়ি। নিজের প্লেট হাতে নিয়ে উঠে যায় শ্রাবণ। পরীর যেন মন ছুঁয়ে গেল ভাবির বাক্য, মনে মনে স্বগতোক্তি করে। কত ভালা মানুষ, ওই যে আইতাছে আরেক চেয়ারম্যান কন্যা। পারলে তো হাতটা পর্যন্ত ধোয়ায়া মুখটা পর্যন্ত মশায়া নেয় অন্যের মাধ্যমে। পরক্ষণে পারভিনের দিকে তাকিয়ে দেখে পারভিন ও শ্রাবণের দিকে তাকিয়ে আছে। মনটা খুশি হয়ে যায় পরীর। মন বলে, সৌভাগ্য মনে কইরা মান্না লন, আম্মা এমন বউ পাওয়া সৌভাগ্য। এলো চুলে অর্পা এসে দাঁড়িয়েছে দরজায়। আম্মু, আমার চিরুনি কই? স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কি জানি তোর চিরুনির খবর? পাশ হতে শ্রাবণ বলে দেয়, একটা চিরুনি আমি মাথা আছড়ে রেখেছিলাম ড্রয়ারে। খালি ভেজাল, সব কিছুতে ভাগ বসায় নিচ্ছে। চোখে মুখে বিরক্তি জাগিয়ে অনুচ্চ উক্তি করে চলে যায় অর্পা। পারভিন পিছু বলে, ভাত খাবি না? সময় নেই, নিয়ে আসো আসলে। শ্রাবণের একটু খারাপ লাগে অর্পার অনুচ্চ উক্তি। মেয়েটা অহংকারী বটে। পারভিন প্লেটে ভাত নিয়ে যায় মেয়েকে খাইয়ে দিতে। শ্রাবণ বেরিয়েছে পরীর সাথে। নির্ভেজাল বারান্দার পরিবেশটা দারুণ লাগলো শ্রাবণের কাছে। গিরিল জুড়ে কিছু অপরাজিতার লতা বেয়ে উঠলেই প্রাণবন্ত লাগত। বারান্দার বেষ্টনী ছেড়ে উঠোনে নামতেই গোলাপ গাছে তাকায়। অসংখ্য ফুল ফুটতে শুরু করেছে। সেদিনের গোলাপ এই রঙেরই ছিল, হয়তোবা এই গাছেরই। শ্রাবণ আধফোটা গোলাপে হাত দিতেই পরি বিস্ময়জনক গলায় বলে, ছিঁড়েন না কিন্তু ভুলেও, আপাই যেই আপনার চুলও ছিঁড়ে যাইতে পারে। যদিও শ্রাবণের ফুল ছেঁড়ার উদ্দেশ্য ছিল না, একটু স্পর্শই করত মাত্র। পরের বিস্ময়কর সাবধানজনিত বাক্যের কারণে ঈশা থেসে ছিঁড়েই ফেলে। নাকের কাছে নিয়ে ঘ্রাণ টানে নিঃশ্বাসে। চলতে চলতে বলে, তাই দেখি আমার চুল স্পর্শ করতে পারে কিনা কেউ। আপনার তো মেলা সাহস। একা চলতে গেলে দুর্বল হলে তো চলে না পড়ি। নতুন বউদের আবার এত সাহস ভালাও না। একটা ফুলেই তো ছিঁড়েছি, এই দোষ ধরা শুরু করলে? দোষ আর কি, আপনি তো আপারে জানেন না, তাই জানাইতাছি। তোমার আপা একটা অহংকারী মেয়ে, ঠিক বললাম না ভুল? শতভাগ। তোমার আম্মা কড়া মানুষ, আদর করলেও হয়তো রেগেই করেন, ঠিক? এক্কেবারে। তোমার বড় ভাইজানের মনটা স্বচ্ছ, মাথাটা গরম, কাজকর্ম করে ধীরে সুস্থে এবং অলসতার মাঝেও। একদম। তোমার ছোট ভাইজান দুষ্টু, হাসি খুশি স্বভাবের, আবার উত্তেজিত হতেও সময় নেয় না। আর তোমার শ্বশুর আব্বাকে কি ডাকো? কাকা। তোমার কাকা গম্ভীর ও পোক্ত মানুষ, অপ্রকাশ্যে ভেবে হয়তো কাজ করেন বেশি। আপনি তো সবই জানেন, তাহলে ভাইজান আগেই জানাইছে সব। তোমার ভাইজান কিছুই জানায়নি, ওই নিজেকেই যতটুকু প্রকাশ করার করেছে। বাকিদের ভাবভঙ্গি দেখে আমার ধারণা আর কি, আরো কেউ বাকি আছে পরিবারে? ওই যে খালিদ ভাইটা, ওইটারে নিয়াও কিছু কইতে পারে না। আঠার মতোই এই পরিবারেও লাইগা থাকে। কি কারণে লাগে তা তো জানি না, তবে ওনাকে দেখে মনে হলো উনি তদন্তকারক। কে কোথায় কি করলো ওই দিকে ওনার লক্ষ্য বেশি থাকে। মূলত দোষ খুঁজে বেড়ায় বেশি। এক্কেবারে এমনই। আর খালিদ কাকার কানে কানে খোঁচায়, ওই কাকার আগে পিছে ঘুরে ঘুরে বেতন বোনাস পায়। এটার লাইগা
থাকার উদ্দেশ্য। যে কোনোভাবে কাকার কাছে তার ভালা সাজন চাই। মৃদু হেসে শ্রাবণ পশ্চিম এগোতে থাকে ধীরে ধীরে। পরি বলে ওঠে,